মোস্তাফা সৈয়ার ফারুকী। ক্রিকেটের পর ফুটবল নিয়েও কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন তিনি। ক্রিকেটের পাশাপাশি ভারতে তাদের ফুটবল টিম কতটা নিরাপদ তাও দেখার কথা বলেছেন ফারুকী। আবার বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা শনিবার সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন তিনি বিসিবিকে নির্দেশ দেবেন ভারতে দল না পাঠাতে। আবার বাংলাদেশের ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যখন ভারতে খেলতে পারেন না তখন বাংলাদেশের গোটা ক্রিকেট টিম টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়াটা নিরাপদ বলে মনে করতে পারে না। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতেও অনুরোধ জানিয়েছেন ওই আসিফ নজরুল। শেষমেশ অবশ্য ওই ইউনূস সরকারের চাপে ভেন্যু বদলের দাবি জানাতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর আবেদন করেছে বিসিবি। তবে এর ফলে যে খুব একটা লাভ হবে এমনটা কিন্তু মনে হচ্ছে না। কেন? কারণ দেখুন, প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব ভালো করেই জানে যে বিসিসিআইয়ের মতন শক্তিশালী সংস্থার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার ক্ষমতা তাদের নেই। আর দ্বিতীয়ত, এক মাসের মধ্যে বিশ্বকাপের ভেন্যু বদল আদৌ সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন থাকছে। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আইসিসির চেয়ারম্যান ভারতের জয় শাহ। একই সঙ্গে তার আরও একটি পরিচয় হলো তিনি আবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। ফলে বাংলাদেশ যদি আইসিসির দ্বারস্থ হয় তাতে কতটা লাভ হবে তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যায়। আবার টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না খেলতে চাইলে তাদের বাদ দিয়েও বিশ্বকাপ করার পরিকল্পনা করা যেতে পারে। তার কারণ খুব একটা প্রভাবশালী যেই বাংলাদেশ ক্রিকেট দল নয় সেটা আমরা সবাই জানি। স্বাভাবিকভাবেই পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে এই মুহূর্তে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ উদ্বেগজনক হয়ে উঠছে। একদিকে বাংলাদেশের এই হাল, অন্যদিকে বেহাল অর্থনীতি। আর এই সবের মাঝে ফায়দা উঠিয়ে নিচ্ছে নিজেদের বিপ্লবী দাবি করা বহু ছাত্র নেতা। জানেন কি, 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের একাধিক ছাত্র নেতার সম্পত্তির পরিমাণ হু হু করে বাড়তে শুরু করেছে। কিভাবে এত তাড়াতাড়ি তারা লাখপতি কোটিপতি হয়ে উঠছেন? ধনী হয়ে ওঠার গোপন ফান্ডাটা কি? জানিয়ে ইতিমধ্যেই বাংলাদেশেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সব কিছুর পেছনে কি রয়েছে তবে ওই পাকিস্তানি মদত? ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে বাংলাদেশের দুর্বল অর্থনীতি এবং আর্থিক খাতের মূলধনের ঘাটতির কারণে বহু আর্থিক চ্যালেঞ্জ রয়েছে। মজুরি বৃদ্ধির হার কম হওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। একের পর এক কারখানা বন্ধ হওয়ায় কাজ হারিয়েছে বহু মানুষ। যখন বাংলাদেশের আমজনতার জীবন জীবিকা নির্বাহ করতে নাভিশ্বাস উঠছে তখন উল্টো দিকে ফুলে ফেপে উঠছে ওই বাংলাদেশের আধুনিক বিপ্লবী ছাত্র নেতারা। চমকে উঠবেন, একেবারে চমকে উঠবেন বাংলাদেশের তথাকথিত ওই ছাত্র নেতাদের সম্পত্তির পরিমাণ জানলে। বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে উঠে আসা দল ওই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এই নাহিদ ইসলাম নাকি পরামর্শদাতা হিসেবে কাজ করে 1 বছরে 16 লক্ষ টাকা উপার্জন করেছেন। স্নাতক পাশ এই নাহিদের মোট সম্পত্তি এই মুহূর্তে 32 লক্ষ টাকা। নাহিদের কাছে নগদ রয়েছে 19,50,000 টাকা। ব্যাংকে জমা আছে 3,85,363 টাকা। এছাড়াও তার 7,75,000 টাকার গয়না, 1 লক্ষ টাকার ইলেকট্রনিক পণ্য এবং 1,70,000 টাকার আসবাবপত্র রয়েছে। ভাবুন একবার, এখানেই শেষ নয়। এদিকে আবার ওই নাহিদের স্ত্রীর সম্পত্তির পরিমাণ 15 লক্ষ টাকা। আছে নগদ 2 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকার গয়না। দাঁড়ান, এখানেই শেষ হয়নি। নাহিদের দলের আরেকজন মেম্বার, মানে যিনি ওই ভারতের 7 সিস্টারকে আলাদা করার কথা বলছিলেন,
হাসনাত আবদুল্লাহ। এই হাসনাত আবদুল্লাহ তার নিজের হলফনামায় জানিয়েছেন স্থাবর এবং অস্থাবর মিলিয়ে তার নাকি রয়েছে 50 লক্ষ টাকার সম্পত্তি, যার মধ্যে রয়েছে 26 লক্ষ টাকার সোনা। 2025-2026 অর্থ বছরে তার বার্ষিক আয় নাকি ছিল 12,53,539 টাকা। অথচ জানেন কি, এই হাসনাত আবদুল্লাহ এক সময় দাবি করেছিল যে হাসিনার জামানায় সে নাকি 1000 টাকার অভাবে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই হাসনাতের হাবভাব চলাফেরা হাসিনার জামানার শেষ সময় থেকে অদ্ভুতভাবেই বদলে গিয়েছিল। বর্তমানে হাসনাত যে গাড়িটি চড়ে, সেই টয়োটা প্রাডো গাড়ির দাম কত জানেন? বাংলাদেশি মূল্যে তা প্রায় 1,80,00,000 টাকা। বাংলাদেশে গণ অভ্যুত্থান কতটা হয়েছে তা বলা মুশকিল হলেও এটা নিশ্চিত যে ওই ছাত্র নেতাদের অর্থের অভ্যুত্থান ভালোই হয়েছে। আমজনতার ভারেমা ভবানী হোক কিংবা দেশের, নিজের পকেট এক অচেনা মন্ত্র বলে ভরে গেছে ওই ছাত্র নেতাদের। তবে এই নিয়ে অবশ্য বাংলাদেশের আমজনতার মাথা ব্যথা নেই, তাই তারা প্রশ্নও তোলেন না। নাকি আমজনতার মাথা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই লাগাতার হিংসা অরাজকতা সৃষ্টি করা হচ্ছে? না হলে বাংলাদেশের শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সামনে একেবারে থানায় বসে তথাকথিত ওই ছাত্র নেতা মাহদি হাসান কিভাবে বলতে পারেন, আমরা বানিয়াচং থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম? আর এই স্বীকারোক্তির পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না কেন? এই ছাত্র নেতাদের উত্থানের পেছনেও কি রয়েছে ওই পাকিস্তানি মদত? কারণ দেখুন, এমনিতেই হাসিনা জামানার পর থেকে ঘনিষ্ঠ হয়েছে ওই বাংলাদেশ এবং পাকিস্তান। পাকিস্তানের মৌলবাদীর বীজ প্রথিত হয়েছে একেবারে বাংলাদেশের অভ্যন্তরে, বপন করা হয়েছে ভারত বিদ্বেষের বীজও। এর মধ্যেই বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান এয়ারওয়েজকে আপাতত পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে করাচি পর্যন্ত সরাসরি বিমান চলাচলের অনুমতি দিয়েছে ইসলামাবাদ। তাছাড়া আপনাদের আগের একটি এপিসোডেই বলেছিলাম যে পাক জঙ্গিরা বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতকে টার্গেট করতে চাইছে। এই আবহে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে গত 29 নভেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে 10টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আবার নতুন বছরের শুরুর দিনই জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে পাকড়াও করা হয়েছে বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা 19 বছর বয়সী শরীফুল ইসলাম ভূঁইয়াকে। প্রশ্ন উঠছে, কোন উদ্দেশ্যে এবং কিভাবে অত্যন্ত সংবেদনশীল সীমান্ত এলাকায় পৌঁছে গেল ওই বাংলাদেশি যুবক? পাকিস্তানে যাবার ছক নয় তো? আবার বছরের প্রথম দিনে জম্মু কাশ্মীর সীমান্ত এলাকা থেকে জঙ্গি সন্দেহে গোলাম নবী মীর এবং সাবনুম নাজির নামে দুজনকে গ্রেপ্তার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। তাদের কাছ থেকেও নগদ 8,40,000 টাকা সহ বাজেয়াপ্ত করা হয়েছে চাইনিজ পিস্তল, ম্যাগজিন, গ্রেনেড। তাহলে কি ভারতের অভ্যন্তরে ফের জঙ্গি হানার ছক চলছে? কারণ ওই একই দিনে হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড় থানার কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে পাওয়া যাচ্ছে পাক গুপ্তচর ISI এর মদতের সম্ভাবনা। পাঞ্জাব পুলিশ মনে করছে হিমাচলে অস্থিরতা সৃষ্টি করা পাকিস্তানের কৌশলের অংশ, আর সমগ্র ভারতকে অস্থির করতে এখন বাংলাদেশকেও ব্যবহার করছে এই পাকিস্তান। একদিকে পাক প্রশাসনের মদতপুষ্ট ওই জঙ্গিরা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলছে অপারেশন সিঁদুরের বদলা নেবে। আবার অন্যদিকে অপারেশন সিঁদুরের পর যুদ্ধবিরতির পরপরই পাক সেনা মুখপাত্র জানিয়েছিলেন পরবর্তী যুদ্ধে তারা ভারতের পূর্ব প্রান্ত দিয়ে হামলা করবে। তাহলে কি সেই লক্ষ্যেই এগোচ্ছে এবার পাকিস্তান? কারণ জানা যাচ্ছে নতুন বছরের শুরুতেই সস্ত্রীক পাকিস্তান সফরে বাংলাদেশের বায়ুসেনার প্রধান হাসান মাহমুদ খান। 4 তারিখ থেকে 9 জানুয়ারি এই সফরে বাংলাদেশের বায়ুসেনার 6 সদস্যের দলকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের এয়ার চিফ মার্শাল। কিছুদিন আগেই বাংলাদেশের সফরে এসে গিয়েছেন ওই পাকিস্তানি সেনাকর্তারা।
বারে বারে পাক ভূমে ছুটে যাচ্ছেন বাংলাদেশের তাবড় তাবড় নেতা থেকে শুরু করে সেনা কর্তারা। তাহলে কি অঙ্কটা 2 2 4 করার প্রচেষ্টা? তবে যতই পাকিস্তান বাংলাদেশকে উস্কে ভারতকে বিপদে ফেলার চেষ্টা করুক না কেন, ভারত যে বসে নেই তা পরিষ্কার। আরে এর আগেও এমন চেষ্টা হয়েছে, আর সেবারও ওই পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। 1971 সালে একবার ভারতের আকাশ ব্যবহার করে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের ওপর হামলার চক্রান্ত করেছিল ওই পাকিস্তান। সে সময় কোনো সেনা অভিযান ছাড়াই পাকিস্তানের চক্রান্তকে আটকে দিয়েছিল ভারত। 30শে জানুয়ারি 1971-এ গঙ্গা নামে একটি ভারতীয় এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফকার F-27 হাইজ্যাক করে লাহোরে নামিয়েছিল 2 কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী। এরপর লাহোর বিমানবন্দরেই বিমানটি পুড়িয়ে দেওয়া হয়, যাকে কেন্দ্র করে পাকিস্তানি বিমানের ওই ওভারফ্লাইট নিষিদ্ধ করে দিয়েছিল ভারত। ভেস্তে গিয়েছিল পাকিস্তানের চক্রান্ত। এই ঘটনা নিয়ে IV-71 নামে একটি হিন্দি সিনেমাও তৈরি হয়েছে। আর এরপর সেই 71-এর যুদ্ধে ভারতের কাছে পাকিস্তান শুধু আত্মসমর্পণ করেছিল তা নয়, ভারতকে ভাঙতে এসে পাকিস্তানি ভেঙে দুটুকরো হয়ে গিয়েছিল। এই মুহূর্তে পাকিস্তান নিজেও যে খুব একটা ভালো অবস্থায় আছে তা কিন্তু নয়। বিপদ তার মাথার ওপর নাচছে, কারণ মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ এবার লাগতে শুরু করেছে ওই পাকিস্তানের গায়ে। তার মধ্যে রিপোর্ট বলছে ইয়েমেনে সার্দার্ন ট্রানজিশন কাউন্সিলের ওপর হামলা চালিয়েছে সৌদি আরব। এদিকে আবার সংযুক্ত আরব আমিরাতের মদতপুষ্ট এই সার্দার্ন ট্রানজিশন কাউন্সিল, ফলে সৌদি এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এক প্রকার ছায়াযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।